বন্ধুরা, তোমরা পুরো ব্লগটা দেখলে যেদিন রিও আমাদের সাথে ছিল। তো ওই দিন তো ব্লগ করছিলাম, নর্মাল ডেইলি ব্লগ যেরকম হয় সেরকমভাবেই শ্যুট করছিলাম। তো তারপরে আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। তোমরা হয়তো জানো, অনেকে জেনেও গেছো যে আমার যে রিও আছে, রিও ছিল, রিও এখন আর আমাদের মাঝে নেই। তো কি বলবো, মানে বলতেও ইচ্ছে করে না এসব নিয়ে। যতবার ভাবি, যতবার ঘরে আসি আর কি, বা ঘরে থাকি, ততবারই ওর কথা মনে পড়ে। আর যেহেতু তোমরা সবাই জানো, তো আর এই ব্যাপারে কি বলবো, কিছু বলার নেই। তোমরা অনেক দিন থেকে দেখছো আমরা ট্রিটমেন্ট করছিলাম, অনেক দিন বলতে 3-4 দিন না, 3-4 দিন থেকে তো স্যালাইনগুলো চলছিল। 3-4 দিন থেকে ট্রিটমেন্ট চলছে ওর। এর আগেও একবার ওর সমস্যা হয়েছিল, আমরা ডাক্তার বাড়িতে ডেকে কথা বলেছিলাম কি হয়েছে কি না হয়েছে। তখন ডাক্তার বলেছিল যে কৃমির সমস্যা, কৃমির ওষুধ খাওয়াও। আরেকটা কথা, একটা জিনিস কয়েকজন ভাবছে যে আমরা নাকি ভ্যাকসিনটা দেইনি, পারভোর যে ভ্যাকসিন হয়। তো সত্যি কথা বলতে আমাদের জীবনের এটা প্রথম এক্সপিরিয়েন্স। আর যাদের বাড়িতে পোষ্য থাকে, যখন অ্যাট ফার্স্ট তাদের বাড়িতে কোনো একটা পোষ্য আসে, তখন সেটা সবারই প্রথম এক্সপিরিয়েন্স হয়, তাই না? এর আগে আমাদের বাড়িতে বা আমাদের এই এলাকাতে আমি কারো বাড়িতে এরকম ডগি পুষতে দেখিনি। তারপরেও আয়ুষের পাপার ভালোবাসার জন্য, ভালোবাসে পোষ্য, সেই জন্য ও নিয়ে এসেছিল। আর পারভোর ভ্যাকসিন দেওয়া হয়েছে সেদিন, ফার্স্ট ভ্যাকসিন। কারণ ওর বয়স তো সেরকম কত মাস জানো, 2.5 মাস না, 2.5 মাসই তো। যখন আনছিলাম এরকমই 40 কি 42 দিন একটা ভ্যাকসিন করা হয়েছিল। ভ্যাকসিনটা ওইটা পারভোরে ভ্যাকসিন ছিল, যাতে ইমিউনিটি পাওয়ার যাতে বাড়ে আর কি। তো তারপর থেকে মানে কোনো না কোনো সমস্যা হচ্ছে আর কি। কখনো শরীরটা দুর্বল থাকে, তো নেক্সট ভ্যাকসিন যে করাবো সেটার মানে সময়টা পাচ্ছিলাম। নেক্সট ভ্যাকসিনটা ছিল ওর যাতে কামড়ের ভ্যাকসিন, মানে ওর নিজস্ব কোনো ভ্যাকসিন ছিল না, যাতে কামড় দিলে কারো সমস্যা না হয়, যেটা 3 মাসে করায় সেই ভ্যাকসিনটা। ওর এক একটা এমন রোগ হচ্ছিল, ওই ভ্যাকসিনটা সব ডাক্তারই বলছে আগে সুস্থ হোক, তারপরে ওটা যাতে যে কামড় দিলে পরে কিছু না হয় সেটার ভ্যাকসিনটা। বাকি ওর যা প্রথমে স্টার্টিংয়ে ভ্যাকসিনের প্রয়োজন দেওয়া হয়েছে, যার জন্য ঘর থেকে ওকে বার হতে দেই না। আর বাধা তো রাখি না, সবসময় ছাড়াই থাকে, সবসময় ছাড়া থাকে ও। পুরো ঘরটা মানে ঘরে ঘুরে বেড়ায়। তো কি বলবো, কিছু বলার নেই, আমাদের এটা কপাল, ভাগ্য। এখন যদি কেউ ভাবো যে তোমাদের এই সময়টা আনা উচিত হয়নি, বা তোমাদের এটা এক্সপিরিয়েন্স নেই, কেন এনেছো, বা তোমাদের ভুলে এরকম, দেখো কি বলবো, আর কিছু বলার নেই আমাদের। আমাদের যে দুটো বাচ্চা আছে, আমরা যেভাবে টেক কেয়ার করি, ওকেও ঠিক সেইভাবেই করেছি। এবার এর থেকে যদি বেশি কিছু করতে হতো তাহলে হয়তো সেটা করতে পারিনি, তার জন্য হয়তো এরকম হয়েছে। ওটা এমন একটা রোগ যেটা 80% কুকুরের সেরে যায়, কিন্তু ওর ক্ষেত্রে যে এমন হবে আমরা ভাবতে পারিনি যে পারভোর জন্য এরকম হয়ে যাবে। তারপরে মানে যখনই ওর প্রথম দিনে যখন শরীরটা খারাপ ছিল, মানে কোনো দেরি করিনি, তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, ওই দিনটা তো ব্লগ করা হয়নি। সেদিনই আমাকে বলছিল যে স্যালাইন দিতে লাগবে, মানে পারভোর নাকি ওটাই চিকিৎসা। হ্যাঁ, তো আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, স্যালাইনটা করে দেবো। তো স্যালাইনটা ওখানে প্রথম স্যালাইনটা নেওয়া হয়েছিল। তারপরে আমাকে বলছিল প্রত্যেক দিন ফালাকাটায় নিয়ে যেতে, তো ওখানে যে স্যালাইনটা দেওয়া যায়। তো আমি বললাম যে এত দূর আর ওকে নিয়ে কেন জার্নি করবো, আপনি বাড়িতে গিয়ে স্যালাইনটা করে দিবেন। বাড়িতেই আসে, দুইটা উনি বাড়িতে এসে স্যালাইনটা সকালে আর বিকালে 2 টাইম এসছে স্যালাইন করতে। তো তারপরে যখন শরীরটা যত মানে খারাপ হয়েছিল, তারপরে আমি ওই ডক্টরকে জিজ্ঞাসা করছিলাম যে ডগের যে হসপিটাল হয়, সেই হসপিটালগুলো কি আছে এখানে কোচবিহার বা ফালাকাটার মধ্যে? তো উনি বলছে আমাদের এই দিকে নেই, আছে একমাত্র শিলিগুড়িতে। শিলিগুড়ির কোথায় আছে ওনাকে মানে অ্যাড্রেসটা দিব। মানে ওটা যেদিন জিজ্ঞাসা করেছিল, যেদিন রিও চলে যায়, হ্যাঁ তার কিছুক্ষণ আগে আর কি ডক্টর ছিল আমাদের বাড়িতে, তখন জিজ্ঞাসা করা হয়েছিল। কারণ রিওর হচ্ছে টেম্পারেচার ফল করে ফেলে, যার জন্য বললো ডাক্তার যে স্যালাইন, তারপরে আবার স্যালাইন চালালাম, তোমরা তো দেখলে যতক্ষণ ভিডিওটা, ওই তখন স্যালাইনটা চালানো হলো টেম্পারেচার ফল করেছে বলে। তারপরে টেম্পারেচারটাও উঠলো। ও 3 দিন যে স্যালাইন করা হয়েছে, মাঝে যে একবার খাবার দিলাম তোমরা দেখেছো, সেখানে ও কিন্তু সুস্থই হয়ে গেছিলো। তারপরের দিন আবার হঠাৎ করে ওর কী যে হলো, ও আবার চুপচাপ শুয়ে পড়েছে। তো দেখো এখন ওদের কি হচ্ছে ভিতরে, যেহেতু ওরা বলতে পারছে না, আমরাও হয়তো বুঝতে পারিনি ব্যাপারটা যে ওর কী হয়েছে বা কেমন। তার জন্য তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করি, ডাক্তারও বিকেলবেলা চলে আসে।
এবার ডাক্তারকে বললেই তো সাথে সাথে আসতে পারে না, ওনারও ধরো আরও পেশেন্ট থাকে। তো তাও উনি এসেছেন বিকালের দিকে, এসে একদম রিও ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে। তারপরে স্যালাইন দেওয়ার পর টেম্পারেচারটা উঠলো। তারপরে আমরা শেক দিচ্ছিলাম, আয়রন কাপড় গরম করে আয়রন দিয়ে তার শেক দিচ্ছিলাম। তো টেম্পারেচারটা উঠলো। তো ডাক্তারবাবু বলে গেল যে টেম্পারেচার উঠে যাচ্ছে, তুমি আরেকটু শেক দাও, উঠে যাবে। তো ডাক্তারবাবু তো ওই সময়টা বেরিয়ে গেল, আর ও আয়ুষকে আনতে গেল। তখন আমি ঘরে খুশকে নিয়ে আমি একাই, রিও সোফায় শুয়ে আছে। তো হঠাৎ করে কি হলো, যেহেতু আমি শেক ঠেক দিয়ে আমিও রিও খুশকে নিয়ে বিছানায় বসলাম, অমনি রিও কী করলো, আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছে। তা আমি ওর সাথে কথা বলছি, যেমন আলতোভাবে আমি কথা বলি, বাবা সুস্থ হয়ে যাবা তুমি, এই যে দেখো খুশ তোমাকে দেখছে, মানে এমন করে আলতোভাবে বাচ্চাদের সাথে যেভাবে বলে আমি ওইভাবে বলছি। বলতে বলতে ও আমার দিকে তাকিয়ে এত জোরে একটা চিৎকার করলো, মানে এরকম চিৎকার ও কখনো করেনি। মানে হয় না যে ওর আত্মাটা যে বেরিয়ে যাবে, একটা যে কষ্ট, সেটাই হয়তো ও প্রকাশ করতে চাচ্ছিল, বা আমার কাছে হয়তো কিছু বলতে চাচ্ছিল, ও এমনভাবে তাকিয়েছে। কারণ আমাদের সাথে তো পুরো ফ্রেন্ডলি হয়ে গেছিলো, মানে একটা মানুষের মতন, বসতে বললে বসে, খাইতে বললে খায়, একদম নর্মাল মানুষ যেরকম চলাফেরা করে এইভাবেই চলছিল রিও। এতটা মানে ইসে হয়ে যাবে ভাবতে পারিনি। তো তারপরে হঠাৎ করে চিৎকার করে উঠলো। তা আমি বললাম কী হয়েছে করে রিও করে ডাকছি, ও তখনই আর কি তখনই ওর আত্মাটা বার হয়ে যায়। তারপর সাথে সাথে ডাক্তারবাবুকে ফোন করলাম। ডাক্তারবাবু তখনও গাড়িতে, মানে বাড়ির থেকে যেহেতু যাচ্ছে ফালাকাটাতে, এখনও রাস্তাতেই ছিল। তাই আমি বলি, ডাক্তারবাবু একটু দাঁড়িয়ে সাইডে কোথাও, আমার ভিডিও কল করছি, একটু দেখুন রিও কেমন করছে। তারপরে ডাক্তারবাবু আবার দাঁড়িয়ে ভিডিও কলটা আমার রিসিভ করে দেখলেন। তো বললেন যে ও তো একদম শরীর ছেড়ে দিয়েছে। তো আমি আমি কিন্তু তখনও ভাবিনি যে ও চলে যাবে। আমি ডাক্তারবাবুকে বলছি, আচ্ছা এখন কি করতে হবে আমার বলুন। ও যেহেতু শরীরটা তার এক হাতে আমার ছিল খুশ আবার খুব কান্না করছে, শরীর খারাপ খুশের প্রচণ্ড। তো তারপরও খুশকে বিছানায় রেখে আমি তাও জিজ্ঞাসা করছি এখন কি করব, মানে কি করতে হবে। এমন একটা সিচুয়েশন, ওর ফোনটাও খারাপ হয়েছে, ওকেও ফোন করতে পারছি না। তো ডাক্তারবাবু বলে আর কিছু করারই নেই। তখনও রিও কিন্তু নড়ছিল, মানে কেমন যেন করছিল আর কি। তো আমি কি করব আমি বুঝেই উঠতে পারছি না। তারপরে একটু পরেই আর কি চলে গেল আর কি। মানে কি বলবো, একটা মুহূর্তের মধ্যে ওই সময়টা যে কি গেছে, আমি এরকম জিনিস কখনো দেখিনি। তো আমি ফিল করতে পারবো না, বোঝাতে পারবো না তোমাদের। ফিল করছিলাম ওই সময়টা, যে সময়টা কীরকম যে গেছে। তো কি বলবো, আর কিছু বলার নেই এখন। মনকে বুঝ দিলাম, যা হওয়ার হয়তো ওর আয়ু ছিল এতটুকু, বা আমাদের হয়তো কিছুতে, মানে এখন নিজেকে দোষ দেওয়া ছাড়া আর উপায় নেই। হয়তো যদি আরও আগে ওর ট্রিটমেন্টটা শুরু করতাম, আরও আগে বলতে ও তো অনেক দিন থেকেই মানে বাইট যে করতো সেটাও বন্ধ করে দিয়েছিল। তখনই যদি বুঝতাম, তখনই যদি নিয়ে যেতাম, তখন ভেবেছি ও শান্ত হয়ে গেছে। ওর বাইট বাদ দিয়ে সমস্ত কিছু অ্যাক্টিভিটি ছিল, খেলতো, খাইতো, সব কিছু, কিন্তু ও বাইট করতো না কাউকে, মানে খচরামি যেটা করতো সেটা করতো না। তখনও যদি বুঝতাম, তখনও হয়তো নিয়ে যেতাম। তখনও খেয়েছে, খেলেছে, আমাদের সাথে বিছানায় থেকেছে, বুঝতেই পারিনি যে এমন হবে। তো দেখো, পোষ্য এমন একটা জিনিস জীবনে কখনো আমি আনিনি বাড়িতে, এই প্রথম আনলাম। তারপরেও এমন একটা এক্সপিরিয়েন্স আনা হয়েছিল। ও হ্যাঁ, একটা খরগোশ আনা হয়েছিল। রিওকে নিয়ে এসেছিলাম, মানে সে চলে যে গেল, তা অনেক দুঃখ পেয়েছি। মানে এর আগে আমার একটা টিয়ে পাখি ছিল, তো টিয়ে পাখিটা খাঁচার মধ্যে বন্দি ছিল। তো আমি নিজেকে খারাপ লাগে যে পাখিটা মানে খাঁচার মধ্যে বন্দি থাকে, একটু ছেড়ে দিই। মানে বড় হয়েছিল, কথা বলা শিখেছিল আর কি। তো যখনই হালকা খাঁচার দরজা খুলে গিয়েছিলাম, উড়ে চলে গিয়েছিলাম। তাতে খারাপ লাগেনি, কারণ আমিও চাই না যে বন্দি থাক, তখন চলে গেছে। তারপরে যখন জসিকে নিয়ে আসলাম, তোমরা হয়তো অনেকেই জানে না, আবার অনেকেই জানে। জসিকে প্রথম যখন ইউটিউব খুলেছিলাম, তখন আমাদের বাড়িতে একটা খরগোশ ছিল, এনেছিলাম। ওর নাম জসি ওর নাম ছিল। তো আনার পর ছোট থেকেই ও খাঁচার ভিতরেই বড় হয়েছে। তো বড় হওয়ার পরে অনেক কথা শোনে। তো তখন কি করছে, একদিন ছেড়ে দিয়েছিলাম, স্নান করিয়ে। আমি খাঁচার মধ্যে সবসময় বন্দি থেকে, ওই বন্দি জীবন কারো তো ভালো লাগে না, ছেড়ে দিয়ে একটু হাঁটা, উঠানেই ছিল আমাদের। তো চারপাশে দরজা লাগানো ছিল। তো খেলতে খেলতে কখন যে ও বাইরে চলে গেছে, তো আমি খালি শুধু ঘরে ঢুকেছি, আর ঘর থেকে বাইরে তৎক্ষণাৎ একদম বাইরে দিয়েছে, পুকুরে নিয়ে চলে গেল।
একটা কুকুর এসে কুকুর নিয়ে চলে গেল। তো এই যে দরজা বন্ধই ছিল, তাও ওরা অনেক কম দিন ছিল আমাদের সাথে, কিন্তু রিও তো অনেক দিন না, রিও মানে দু মাস। হ্যাঁ, পাশে ছিল, বিছানায় ঘুমাতো 2 মাস থেকে আমাদের সাথে। মানে ওর কথাটা কিছুতে ভোলা যাচ্ছে না। ঘরটার ভিতরে তো যেতেই পারছি না, রিওর বিছানা, রিওর কাপড়, মানে ঘুম থেকে উঠেই যে ও আমাদের সাথে দরজার সামনে দাঁড়িয়ে থাকতো, মানে ও আগে বার হবে। এই যে এক একটা অ্যাক্টিভিটি, এক একটা ওর স্মৃতি, মানে কিছুতে ভোলা যাচ্ছে না। যখনই ঘরে যাই তখনই ওর কথাগুলো মনে পড়ে। তারপরে 2টো বাচ্চা, ওদেরও শরীর খারাপ। ওদেরকে দেখতে দেখতে আবার রিওর কথাটা একটু সময় হয়তো ভুলে যাই, কিন্তু যখনই আবার আমরা ঘরে ঢুকি তখনই আবার কিন্তু রিওর কথা মনে পড়ে। ঘুম থেকে উঠেই ওর কথা মনে পড়ে। তো আমাদের ভাগ্যে নেই। তো এই জন্মে আমি নমস্কার। আমি আর মানে কি বলতো, যেহেতু এসব আমরা হয়তো আমাদের হয়তো কি বলে এটাকে, আমাদের কপালে হয়তো থাকে না এরকম। যেহেতু মানে আমার পশুকে যেহেতু ভালোবাসি, তো এর জন্য ভাবছিলাম পাশে এনে মানে খুবই ভালো করে ভালোবাসবো আর কি। তো এখন মানে সেই ইচ্ছাটা আর মরে গিয়েছে মন থেকে, যে ভালোবাসা থাকবে তো দূর থেকেই, যতটুকু আছে অতটুকুই থাকবে। আর কোনো দিনও আর মানে তাদেরকে বাড়িতে নিয়ে এসে মানে কোনো কষ্ট দিব না, কষ্ট বা পুষবো না, মানে তাদেরকে আর লালন পালন করার ইচ্ছেটা হয়তো আমাদের সাইটেই নেই পশু টশু রাখা, মনে হয় যেটা। তারা দূর থেকে দেখতে। হ্যাঁ, তো যাকে আর কি ভালোবেসে এনেছিলাম। প্রথমে তো যদিও বা আমার অনিচ্ছাকৃত, তারপরেও একটা পশু, মানুষ তো আমরা, মানে মায়ার জাল আর কি আমাদের। এতটা ভালোবেসে ফেলেছিলাম যে কি বলবো, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রচুর ভালোবেসে ফেলেছিলাম রিওকে। ভয় পেয়েছিলাম প্রথমে, তারপর ভালোবেসে ফেলেছিলাম। তো ভাবতে পারিনি যে একটা পশু এনে সেটা আমাদের কাছ থেকে এইভাবে চলে যাবে, আর সেটার যে কষ্ট, সেটার যে কি কষ্ট, মানে বলে বোঝানো যায় না। তো যাকে আর কি, তোমাদের অনেক রকম মতামত থাকবে হয়তো, কিন্তু আমাদের আর কিছু করার নেই। বিশ্বাস করো, আমরা যেভাবে 2টো বাচ্চাকে দেখেছি সেইভাবেই আমরা আমাদের 3 নম্বর বাচ্চাটাকেও দেখেছিলাম। 3টা বাচ্চা বলেই মানতাম। তোমরা হয়তো মানে মোবাইল থেকে হয়তো সবটুকু তো আর মানে তুলে ধরানো যায় না। তো যারা আমাকে দেখেছে আমরা কীভাবে ওকে লালন পালন করেছি, তারা বাড়ির আশেপাশের লোক, তারা অবশ্যই জানে যে কেমন করে ওকে লালন পালন করা হয়। সবাই বলে যে বাপরে, একটা বাচ্চার মতো করতেছিস, একটা বাচ্চার মতো করতেছিস। কারণ এইখানে গ্রামে কারো বাড়িতে এরকম ডগই কারো বাড়িতে নেই। তো ওরা যখন এইসব দেখে না, ওরা অবাক হয়ে যায়, বাপরে একটা বাচ্চার মতন খাওয়াচ্ছিস, বাচ্চার মতো। সবাই জিজ্ঞাসা করে কি খাওয়াতি, কি খায়। হ্যাঁ, তো যেরকম একটা বাচ্চা স্যারেলেক খায় সেরকমই, যেরকম একটা বাচ্চা খাবার খায় সেরকমই। তো তারপরে সবাই কষ্ট পেয়েছে, যে সবাই দেখেছে, যে আসে পুরো ফ্রেন্ডলি হয়ে গেছিলো। রিও মানে এত ভালো ছিল, মানে কি বলবো, যে একটা মানে পোষ্য যে এত ভালো হয়। প্রভুভক্ত নামই শুনেছি, আর এবার দেখলাম যে প্রভুভক্ত কাকে বলে। ওকে ছাড়া মানে রিও, ও আসলে যেরকম করতো রিও, মানে এইটাই হচ্ছে প্রভুভক্ত। মানে বইয়ের পাতায় পড়েছি প্রভুভক্ত কুকুরদেরকে প্রভুভক্ত বলা হয়, কিন্তু বাস্তবে তো কখনো দেখিনি। কিন্তু এইবার দেখেছি যে প্রভুভক্ত কাকে বলে, যে কারা হয় প্রভুভক্ত। রিওকে না দেখলে বোঝা যেত না। বাচ্চাটা আজকে আমাদের সাথে নেই। আজ 2 দিন পর আমরা ভিডিও করছি। কাল সারাদিন ভিডিও করিনি, মন মেজাজ এত খারাপ ছিল। তার মধ্যে আবার 2টো বাচ্চাকে নিয়ে গেছিলাম ডাক্তারের এখানে, ওদের এত শরীর খারাপ, সব মিলিয়ে খুব করুণ পরিস্থিতি আমাদের। তো যাকে তোমরা প্রার্থনা করো রিও যেখানেই থাক ভালো থাকুক, ও যেন ভালোভাবে জন্ম নেয়, আবারও যেন এরকমই হয়, এরকমই থাকে। আর ওকে আমরা রেখেছি একদম আমাদের বাড়ির পাশে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমরা একদম বাড়ির পাশে রেখেছি ওকে। হ্যাঁ, যাতে সবসময় মনে পড়ে ওকে, একদম বাড়ির পাশে রেখেছি, অন্য কোথাও নিয়ে যায়নি। তো ভাবলে, মানে ওর কথা ভাবলে মাথাটা আমার খারাপ হয়ে যায়। যতক্ষণ ভাবি না বাচ্চাদের নিয়ে থাকি ঠিক আছে, ওর কথা ভাবলেই মাথা খারাপ হয়ে যায়। তো এই সেই জায়গা, এখানে ওকে রাখা হয়েছে। এই তো আমাদের ঘর থেকে, এই যে আমাদের ঘর, এখানে আমাদের ফুলের বাগান, আর এই পাশেই আমরা ওকে রেখেছি। আর এখানে আমাদের একটা বাঁশের চাকার বানিয়ে দিতে হবে, যাতে এই জায়গাটা ফাঁকা, মানে এই জায়গাটা কেউ যাতে হাঁটা চলা না করতে পারে, এই জায়গাটা আমরা একটা বাঁশের চাকার বানিয়ে দেবো। এইখানে ওকে রাখা হয়েছে। মানে দেখলে কেমন যে লাগে, মানে ওই দিনটার কথা মনে পড়ে, কেমন যে লাগে, মানে তোমাদের বলে বোঝানো, মানে যে মাটি খুঁড়ে ও যদি আবার ফিরে আসতো, এমন জিনিস কখনো আমরা দেখিনি। তো তার খুব খারাপ লাগে, মনে হয় যেন মাটিটা খুললেই তো ওকে দেখতে পাবো, এমন একটা মনে হয়। সেই কাজ করতে করতে সেদিন
এই যে দরজার এখানে বেরিয়ে আসে। এটা যেদিন মারা গেছে তার আগের দিন বোধ হয়, নাকি না সেদিনই না তার আগের, না আগের দিন না গো। এই গেট দিয়ে যে বাররা বসলো, আমাদের কাজ দেখতেছিল এখানে, এখানে কাজ ফুলের চারা লাগাচ্ছিলাম যেদিন, হ্যাঁ ওই দিন এখানে এসে বসলো। আর কি বলার, একদম পুরো মানে কি বলবো, পুরো মানুষের মতন হয়ে গেছিল তো, মানে মানুষের মতো কি, মানুষই ধরতে গেল, মানুষের এক একটা বিহেভিয়ার সেম সেরকমই। আমি ওকে বলেছি দেখো, আমি জানি না ও নেই তাই বলছি, মানে কি বলতো, ও একদম ভেঙে গেছে, ও এতটা ভেঙে গেছে, মানে কি বলবো, ওর কথা বললেই খারাপ লাগে। পারিনি আমরা ওকে বাঁচাতে, হতে পারে আমাদের ফল্ট ছিল, আমরা হয়তো সেরকমভাবে ওকে, সত্যি কথা বলতে গেলে আমার দুটো বাচ্চাকে যেইভাবে দেখেছি, আমি নিজে না খেয়েও আগে রিওর খাওয়ার সময় হলে ওকে আমি খাইয়ে নিয়েছি, খাইয়ে বাচ্চাটা এত লাফালাফি এত ঝাপাঝাপি করতো। এখন যতবার আমি জল গরম করতে যাই ততবার ওর কথা মনে পড়ে, কারণ জল গরমের কথা শুনলেই ও ওই ওই জায়গাটাতে এসে বসবে। ঘরের ভেতরে তোমরা বিশ্বাস করবে না, ঘরের ভিতরে যেতে পারছি না, এত ফাঁকা লাগছে, এত ফাঁকা লাগছে। আমি আর বলবো না যে ওকে কোনো পশু আনো বাড়িতে, কারণ এই কষ্ট নেওয়ার মতো না, আর বলবো না, বুঝতে পারলে। চলো।